দুটো ব্যাপারের উপর। একটা হচ্ছে এরা বলছেন পারসেপশন, অর্থাৎ বোধ বা ধারণা, আর আরেকটা হচ্ছে নিউরাল অ্যাক্টিভিটি। তো নিউরাল অ্যাক্টিভিটি হচ্ছে স্নায়ুতন্ত্রগত কার্যকলাপ, যদি এইভাবে আমরা বলি। তো এই দুটা থেকে তিনটা জিনিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। একটা হচ্ছে তোমার কান, তারপরে হচ্ছে পারসেপশন, তারপরে আরেকটা জিনিস আনা হয়েছে, সেটাকে বলা হয়েছে কম্প্রিহেনশন। তা এখন তুমি বলবে স্যার পারসেপশন আর কম্প্রিহেনশনের মধ্যে তফাৎটা কি? পারসেপশন হচ্ছে প্রাথমিকভাবে একটা জিনিসকে ধারণ করা, পারসেপশন। আর কম্প্রিহেনশন হচ্ছে তুমি সেখান থেকে যা নিজের জন্য বুঝলে, সেটা হচ্ছে কম্প্রিহেনশন। তো আমরা যখন কোনো শব্দ শুনি, তখন প্রথম আমরা শব্দটাকে, কেউ হয়তো বললো যে নিশান, তো তুমি প্রথম ধারণ করলে যে নিশান, কিন্তু কম্প্রিহেনশনটা কোত্থেকে আসে? কম্প্রিহেনশন হচ্ছে নিশান এই শব্দটির দ্বারা তোমার মনে একটা ছবি ভেসে ওঠে, যে নিশান হচ্ছে পতাকা, কিংবা নিশান হচ্ছে কোনো কিছু চিহ্ন ইত্যাদি। তো এই তিনটা একসঙ্গে ঘটে আর কি। যদিও কান নিজে যে ওই জিনিসটা করে তা ঠিক না, করে কে? নিউরাল অ্যাক্টিভিটি। তোমার মধ্যে যে স্নায়ুতান্ত্রিক কার্যকলাপ, সে তোমার মস্তিষ্কে যে ওই ইয়েটা নিয়ে যাচ্ছে, সিগন্যালটা, সেইখান থেকে তুমি কম্প্রিহেনশনটা পাও। আচ্ছা, এখন যদি এক এক করে আসি, যে কানের যে তোমার প্রত্যঙ্গগুলোর বর্ণনা খুব বেশি জরুরি নয়, এবং সবগুলি একদম ছবি সহ তোমাকে পরীক্ষায় কখনোই দিতে হবে না, খালি বুঝতে হবে যে কোন অংশটার কি। তো আমরা প্রধান দুটি অংশে ভাগ করে নিয়েছি। কি? একটা হচ্ছে তোমার পেরিফেরিয়াল অডিটরি সিস্টেম, আর একটা হচ্ছে ইন্টারনাল অডিটরি সিস্টেম। পেরিফেরিয়াল হচ্ছে তোমার সীমানার বাইরের দিকের অংশগুলোকে বলা হয় পেরিফেরিয়াল। আর ইন্টারনাল তো বুঝতে পারছো যে ভেতরের। একটা বাড়ি যদি থাকে, তাহলে বাড়ির দেয়ালের পাশে যে খালি জায়গাগুলি, বাগান কিংবা উঠোন, এইগুলো হচ্ছে তোমার পেরিফেরিয়াল। আর বাড়ির যে প্রধান অংশ, যেখানে অধিবাসীরা ভেতরে ঘরের মধ্যে বাস করছে কিংবা এরকম কিছু, সেটা হচ্ছে তোমার ইন্টারনাল সেকশন। আচ্ছা, তো এখন এক এক করে আমরা দেখি যে এগুলিকে আমরা ভাগটা কিভাবে করেছি। কানের গঠন অনুযায়ী অথবা শ্রবণ যন্ত্রের গঠন অনুযায়ী তিনটা ভাগ করা হয়েছে। এগুলি মনে রাখা খুবই সহজ। একটা হচ্ছে তোমার আউটার ইয়ার, বাইরের দিকের যেটা। দ্বিতীয়টি হচ্ছে তোমার মিডল ইয়ার, যেটাকে আমরা মধ্যকর্ণ বলতে পারি। আর আরেকটা হচ্ছে তোমার ইনার ইয়ার, অন্তকর্ণ। তো আউটার ইয়ার কোনটা কোনটা ধরা হয়েছে? আউটার ইয়ার হচ্ছে কানের কুলো, যেটা বড় কানটা, যেটা মাথার সঙ্গে লেগে থাকে, যেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আউটার ইয়ার। তো সেই আউটার ইয়ার ওইখান থেকে শুরু হয়ে কানের ভেতরে একটা নলের মতো আছে, তো সেই এটাকে বলা হয় কর্ণপটাহ, অথবা যদি কানের নালী বলে আর কি। তো সেই কানের নালী পর্যন্ত যে অংশটা, সেটাকে বলা হয় আউটার ইয়ার। এইটা গিয়ে যেখানে শেষ হয়েছে, সেইখান থেকে তোমার মধ্যকর্ণ যেটা, সেটা তোমার শুরু হয়। তো ইয়ার ক্যানেল সম্পর্কে যেটা আমরা শুনেছি আর কি, যে কানের নালী, যেটাকে এক্সটার্নাল অডিটরি মিটাস বলে ডাক্তার সাহেবরা। তো সেইটা আমরা যে গলাকে এক সময় রেজোনেটর হিসেবে পেয়েছি, এইটাও কিন্তু এক ধরনের রেজোনেটর, বরঞ্চ বলা চলে এক ধরনের ভালো রেজোনেটর। গলার চেয়েও এটা খুব বেশি ভালো। কারণ হচ্ছে মানুষ কানে কি শুনতে পাবে কি পাবে না, কতটুকু সে ধারণ করতে পারবে, সহ্য করতে পারবে, অথবা সবচেয়ে কম আওয়াজটাকে কি করে সে শুনতে পাবে, এই সব কিছু কিন্তু এইখানে তোমার ইয়ে হয়ে যায়, রেজোনেটর। তো রেজোনেটর তো আমরা আগেই জেনেছি যে রেজোনেটর হচ্ছে এক ধরনের ফিল্টার, ছাঁকনি বিশেষ। এই ছাঁকনিটা তোমার খুব বেশি যদি তোমার উচ্চ শব্দ হয়, সেটাকে কমিয়ে দেয়,
আবার যদি কম হয় সেটাকে বাড়িয়ে দেয়। এই হচ্ছে কাজ। তো এইভাবে করে তোমার বাইরেরটা তার গুরুত্ব। এমনি অনেক সময় মৌখিক পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে আউটার ইয়ার এর গুরুত্ব কোথায়, এবং আমরা আগের দিনে উল্লেখ করেছি যে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে কানের কি কি অংশ কোনটা বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের জবাব খুব কায়দা করে দিতে হবে। সেটা হচ্ছে, মূল কথাটা হচ্ছে যে গুরুত্বের দিক থেকে দেখতে গেলে কোনোটার চেয়ে কোনোটা কম নয়। আউটার ইয়ার দিয়ে যদি তোমার ধ্বনি প্রবেশই না করে তাহলে ভেতরের গুলোর তো কোনো কাজ থাকবে না। সেই জন্য এটার গুরুত্ব যথেষ্ট। তো মধ্যকর্ণ যেটা, মধ্যকর্ণ শুরুটা হয়েছে তোমার কানের পর্দা থেকে। তো সেই কানের পর্দাকে ডাক্তার সাহেবরা নাম দেন ইয়ার ড্রাম, অথবা আরো একটা ডাক্তারি নাম হচ্ছে টিম্পেনাম। তো এই টিম্পেনামটা হচ্ছে কানের পর্দা। এটা হচ্ছে এক রকমের খুব পাতলা একটা ঝিল্লি। তো এই পর্দা চেনা খুব কঠিন নয় আর কি। পশু জবাই করলে কিংবা অনেক সময় তোমার কোনো কিছু জমে টমে গেলে, অথবা ধরো কথার কথা তুমি স্কচ টেপ দিয়ে কিছু একটু একটার সঙ্গে আরেকটাকে আলাদা করে রেখেছো, স্কচ টেপটা মাঝখানে আছে ঝুলন্ত অবস্থায়, সেটা একটা পর্দা হিসেবে কাজ করতে পারে। তো পর্দাটার কাজ কি? পর্দাটার কাজ হচ্ছে বাইরে থেকে এই কর্ণকুহর দিয়ে, মানে নালী দিয়ে যে ধ্বনিটা আসলো সেটাকে গ্রহণ করা, এবং তদ্বারা সে একটা কম্পন লাভ করে। তো সেই কম্পনটাও কিন্তু খুব সহ্য ক্ষমতার মধ্যে থাকতে হয়। এটা ঠিক করে দিয়েছে কে? এই যে তোমার কানের যে নালী, সে কর্ণকুহর, সেটা তোমার ঠিক করে দিয়েছে। সে রেজোনেটর হিসেবে কাজ করে ওটা ঠিক করে দিয়েছে যে তোমার কানের পর্দা কতটুকু এটাকে ধারণ করতে পারবে। অনেক সময় যেটা হয় আর কি, হঠাৎ করে যদি কানের কাছে সাংঘাতিক কোনো আওয়াজ হয়, বোমা ফাটা কিংবা অন্য কোনো রকম আর কি, অথবা অনেক সময় মেঘের প্রচন্ড ডাকে অনেক সময় হয়ে থাকে, তখন দেখা যায় যে কানের মধ্যে বলে যে তালা লেগে গেছে। তালা লেগে যাওয়ার কথাটার অর্থ কি? তালা লেগে যাওয়ার অর্থ হচ্ছে যে ওটার মধ্যে এত বেশি তোমার আহ ইয়ে ছিল, আহ কি বলে, এনার্জি ছিল, সেই এনার্জির দ্বারা কম্পিত যে তোমার আহ ধ্বনি অথবা তরঙ্গ, সেটা এত জোরে আঘাত করেছে যে কানের পর্দা সেটাকে সহ্য করতে পারেনি। তখন পর্দাটা কোনো কোনো সময় তোমার অল্পক্ষণের জন্য অকেজো হয়ে যায়। ওইটাই কি তখন আমরা বলি কানে তালা লাগানো। কিন্তু তোমার দেহের ভিতরে এমন কতগুলি পদ্ধতি আছে আল্লাহ তাআলা করে রেখেছেন যে সেটা আস্তে আস্তে করে সহ্য হয়ে আসে, অনেকক্ষণ পরে গিয়ে শোনা যায়। তবে এমনও হয়েছে, যুদ্ধে গেছে কোনো সৈনিক, তো সে কানের কাছে সাংঘাতিক একটা বোমা ফেটেছে, সে তারপরে খুব ভালো শুনতে পায়নি। তোমরা খেয়াল করে দেখবে যে স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবসে যে সেনাবাহিনীর লোকেরা তোপধ্বনি করে, সেটা অনেক সময় তোমার টিভিতে দেখায়। তোপধ্বনি করার সময় হয় কি, তোপটা দাগার সঙ্গে সঙ্গেই তারা করে কি কানের মধ্যে আঙ্গুল দিয়ে দেয়, এত জোরে আওয়াজটা হয় সেটা ছুটে যায়। তো এইগুলি হচ্ছে কানের পর্দাকে বাঁচাবার জন্য। কানের পর্দার মধ্যে যে এই ধ্বনিটা আসে, কি করে আসে, সেটা তোমার বায়ুর একটা কম্পন দ্বারা সেটা ওইখানে আসে আর কি। তো তার কিছু মাপ টাপ আছে, সেগুলি আমরা বলেছিলাম, খুব বেশি জরুরি নয়, কিন্তু রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির সঙ্গে মিল রেখে সেটা 1/10,000 মিলি অন্থ, 1/10,000 মিলিয়ন্থেরও তোমার অংশ বিশেষ পর্যন্ত মানুষের কানে মানে অডিয়েবল শুনতে পায় আর কি। আচ্ছা, তো এইভাবে করে তোমার কানের পর্দা তোমার ধ্বনিগুলোকে বাইরে থেকে এই গ্রহণ করে। তারপরে আমরা দেখেছি যে কানের পর্দার পরপরই তোমার আরেকটা অংশ আছে, সেই অংশটাকে বলা হয়েছে, সেই সবটা মিলিয়ে হচ্ছে তোমার মিডল ইয়ার। তো
তো সেটারও তোমার গঠন একটু জটিল, সবকিছু তোমার মনে রাখার দরকার নাই, খালি মনে রাখতে হবে যে এইখানে কতগুলি খুব সূক্ষ্ম প্রত্যঙ্গ আছে, সেই সূক্ষ্ম প্রত্যঙ্গগুলো তোমার কানের এই যে পর্দার মধ্যে যে ধ্বনিটা আসলো সেটাকে গ্রহণ করে। তো এইটা অনেকটা ডাক্তার সাহেবরা যে থেথোস্কোপ দিয়ে, কানে থেথোস্কোপ লাগিয়ে আমাদের বুকের শ্বাস এগুলি ইয়ে বুকের মধ্যে কোনো শ্বাস জমে আছে কিনা, কফ জমেছে কিনা, এগুলি যে অনুভব করেন, ওই থেথোস্কোপের মধ্যে ওই রকম একটা ভেতর একটা পর্দা থাকে, সেই পর্দা ওই ধ্বনিটাকে নিয়ে ওই নলের মধ্যে দিয়ে ডাক্তার সাহেবের কানে পৌঁছে দেয়। আচ্ছা, তো এইরকম তোমার যেখান থেকে কানের পর্দার পর থেকে মধ্যকর্ণ বা মিডল ইয়ারে শুরু হয়েছে, এবং মিডল ইয়ার পুরোটাই কিন্তু কোনো বায়ুর দ্বারা পূর্ণ। আমরা উল্লেখ করিনি, তবে তুমি বুদ্ধির দ্বারাই বুঝতে পারছো যে কানের যে কুহর অর্থাৎ যে নালী, সেটার মধ্যেও বায়ু থাকবে আর কি। সেই বায়ু ছাড়া কখনো ওটা অবস্থান করতে পারে না। কোনো কারণে ওখান থেকে যদি বায়ুর চাপ বেশি হয়ে যায় কিংবা কোনো কারণে বায়ুর চাপ যদি কমে যায়, তাহলে আর ঠিক মতো শোনা যায় না। এটা অনেক সময় হয়ে যায়। এটা হয়ে যায়, আমি নিজের চোখে দেখেছি। ওই যে তোমার নিম্নচাপের যে ঘূর্ণিঝড় হয়, ওই সময় একবার চট্টগ্রামে ঘূর্ণিঝড় হলো। তো আমাদের বাসায় একজন ছিলেন, তিনি সেই নিম্নচাপের ইয়েটা তার কানে কেমন করে জানি আঘাত করেছে। তার মানে সে তোমার এয়ার প্রেসার তোমার তারতম্য হয়ে গেছে। তারপরে উনি মাঝরাত থেকে চিৎকার করছেন যে আমার কানের ভেতরে পোকা নড়ছে, পোকা হাঁটাহাঁটি করছে, ব্যথা হচ্ছে ইত্যাদি। তো আমরা তো কোনো পোকা টোকা ভেতরে দেখতে পাইনি। পরের দিন সকালে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম, অনেক দেরিতে যদিও। তারপরে ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। উনি তখন আমাকে যা বললেন, ওইটা হচ্ছে সেই যে এয়ার প্রেসার তোমার এখানে গোলমাল হয়ে গেছিল। তারপরে উনি যন্ত্র দিয়ে ইয়ে করে কিছু ওষুধ টষুধ দিয়ে ওগুলিকে নর্মাল করেছেন। তো এইরকম হয়ে থাকে আর কি। আচ্ছা, তো মিডল ইয়ারের মধ্যে আবার তিনটা ছোট ছোট হাড় আছে। তো সেই হাড়গুলোর নাম আমরা বলেছিলাম ম্যালিউস, ইনকাস এবং স্টেপস। স্টেপসটা একটু মনে রাখতে হবে এই জন্য যে আমাদের শরীরে যতগুলো হাড় আছে, তো সেই হাড়ের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে স্টেপস। একটা ছোট নখের চেয়েও ছোট সেটা। আহ সেটা যদি খুলে এনে দেখা যায়, অনেক সময় কেউ ভুল করতে পারে যে এটা একটা মাছের কাঁটার মতো নাকি, এত ছোট, কিন্তু ওটা একটা হাড়। তো স্টেপস নামটা শুধু মনে রাখতে হবে। আর মিডল ইয়ারের সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটার নাম হচ্ছে ওভেল উইন্ডো, একটা জানালার মতো আছে। তো ওভেল উইন্ডোটার কাজ কি সেটাও তোমাকে আমি বলেছিলাম। আহ ওই যে তোমাদের যদি বিমান ভ্রমণের অভিজ্ঞতা থাকে, তাহলে বিমানটি যখন রানওয়ে দিয়ে খুব জোরে ছুটে হঠাৎ করে আকাশের উপর দিকে উঠে যায়, তখন বিমানের ভেতরেও তোমার বায়ু চাপের তারতম্য হয়। তখন কানের মধ্যে ওই রকম একটা তালা লেগে যায়, তখন বারবার ঢোক গিলতে হয়। তো ঢোক গিললে কি হয়, ঢোক গিলে ফুসফুস থেকে বাতাস ওই উইন্ডো দিয়ে তোমার ওভেল উইন্ডো দিয়ে সেটা গিয়ে ওই কানের ভেতরে ঢুকে তোমার কানের বায়ু চাপকে তোমার নিউট্রালাইজ করে দেয়। তো এগুলি নানান কাজ আছে, সব কাজ দিয়ে আমাদের দরকার নাই। খালি আমরা এটা বোঝার চেষ্টা করব যে যদি ওরকম তোমার ভারসাম্য না থাকতো, তাহলে আমরা ঠিক মতো শুনতে পারতাম না। সেই জন্য আহ এই শোনার নিশ্চয়তার জন্য আল্লাহ তাআলা এইসব ব্যবস্থা করে করে রেখেছেন। মিডল ইয়ারের কাজ কি, এরকম অনেক সময় জিজ্ঞেস করা হয়। তো মিডল ইয়ারের কাজ কয়েকটা। সেটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে যে বাইরে থেকে যে ধ্বনিটা আসলো, সেই ধ্বনিটা যদি একটু বেশি তোমার দুর্বল হয়, তখন সেই ধ্বনির তোমার ভৌত বৈশিষ্ট্য ফিজিক্যাল প্রপার্টিসকে সে বাড়িয়ে নেয়। তারপরে দ্বিতীয় হচ্ছে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে যেই বল দ্বারা তোমার ওই কানের পর্দাকে কাঁপানো হয়েছিল, সেইটা
যদি মাপে তোমার ইয়ার ড্রামের অর্থাৎ কানের পর্দার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলেও সেখানে সেটা ঠিক করে নেয় যে এটা কতটুকু হলে সামঞ্জস্যপূর্ণ হবে। কারণ দেখা যায় যে বাইরের সঙ্গে ভেতরের তফাৎ হচ্ছে প্রায় 35 গুণের মতো। তো বুঝতেই পারছো যে কত সূক্ষ্ম পর্যায়ে গিয়ে এটি কাজ করে। কিন্তু মধ্যকর্ণের আরেকটা বড় ভূমিকা আছে, সেই ভূমিকাটা হচ্ছে এটা হচ্ছে প্রোটেক্টিভ ফাংশন, অর্থাৎ তোমার কানকে সে রক্ষা করে যে বাইরের থেকে অন্য কিছু যেন ঠিক মতো ঢুকে না যায়, ঢুকে গিয়ে কানের ভিতরে যেন তোমার এই প্রত্যঙ্গগুলোর কোনো গোলমাল না করে। তো এই সবগুলো তোমার মধ্যকর্ণ সেটাকে এক ধরনের কি বলা চলে, সে ওখানকার দারোয়ান, সে ওগুলিকে আসবে যাবে এগুলি সে করে। তারপরের অংশটা কি? তারপরের অংশ স্যার মিডল ইয়ারের দ্বিতীয় কাজটা আরেকবার বলবেন। হ্যাঁ, মিডল ইয়ারের দ্বিতীয় কাজ হচ্ছে যে ওভেল উইন্ডো দিয়ে যেটা আসবে আর কি, সেইটাকে সে প্রোটেক্ট করে, মানে সেটাকে সে পাহারা দেয়। এবং পাহারা দেওয়ার জন্য ওই যে বললাম না, ভেতরের কান আর বাইরের কানের সঙ্গে যে তোমার ধ্বনির মাত্রার যে তফাৎ, যেটা বললাম যে 35 গুণ পর্যন্ত হতে পারে, সেই তফাৎটাকে সে একটা নিউট্রালাইজ করে, অর্থাৎ তার মধ্যে সমতা এনে দেয়। তো এক কথায় যদি বলতে হয় যে মিডিয়ালের কাজ কি, সেটা হচ্ছে মিডিলের কাজ হচ্ছে প্রোটেক্টিভ ফাংশন, কানের ভেতরটাকে রক্ষা করা। এবং রক্ষা করার জন্য সে নিজেই তখন কিছু কিছু এটা সেটা করে নেয়, বাড়ায় বা কমায় ইত্যাদি। আর সেইখানে তার প্রধান কাজটা হচ্ছে রিডিউস দ্য অ্যামাউন্ট অফ প্রেসার ট্রান্সমিটেড টু দ্য ওভেল উইন্ডো। ওভেল উইন্ডোতে যে প্রেসার তোমার চলে যায়, যে চাপটা, বায়ু চাপটা কিংবা ধ্বনির যে কম্পনের চাপ, সেটাকে সে প্রয়োজনে অনেক কমিয়ে দিতে পারে আর কি। আচ্ছা, তো বিভিন্ন রকমের মাপ আছে যে কোন কানটা কতটুকু ফ্রিকোয়েন্সির ধ্বনি রিসিভ করতে পারবে, তারপরে কোনটা তাৎক্ষণিকভাবে পারবে, আবার কোনটা পারবে না, এরকম অনেক কিছু খুঁটিনাটি আছে, তোমাদের জন্য অতটা বেশি দরকার নয়। তারপরে হচ্ছে তোমার অন্তঃকর্ণ। তো অন্তঃকর্ণটার গঠন সবচেয়ে জটিল। এখানে আমরা ছবি দেখিয়েছি তোমাদেরকে, তুমিও বোধহয় ইন্টারনেটে ঘেটে এগুলি দেখতে পেরেছো। সেইখানে কিন্তু অন্তঃকর্ণটার মধ্যে তাকালেই দেখা যায় যে একটা প্যাঁচালো শামুকের মতো একটা জিনিস আছে, তার আগে আবার কতগুলি নালীর মতো আছে, খুব ছোট ছোট। তো সেই নালীগুলো তোমাকে কি করায় সেটা খুঁটিনাটি আমরা আগের দিন বলেছি, কিন্তু এখন আর সবগুলিকে আলাদা করে বলার আমার এখানে হারিয়ে গেল কেন? আসছে, নেট একবার আসে একবার যায় ইত্যাদি। আচ্ছা, তো সেইখানে তোমার কতগুলি অর্ধ বৃত্তাকার এবং তোমার গোল করে পেঁচানো দু তিনটা নালী আছে, তারপরে আরো তোমার প্রত্যঙ্গ আছে। তারপরে সেই প্রত্যঙ্গের শেষ অংশটাকে বলা হয় তোমার ককলিয়া। ককলিয়া নামটা একটু মনে রাখতে পারো। ককলিয়া হচ্ছে আসলে তোমার যে ধ্বনিগুলো বাইরে থেকে আসলো, মিডল ইয়ার যেগুলোকে আসতে দিল, সেইগুলোকে তোমার এই ফিজিক্যাল ফিচার থেকে, অর্থাৎ এই যে ধ্বনির যে তোমার রূপ, ফ্রিকোয়েন্সি এবং অ্যাম্পলিটিউড এগুলি নিয়ে যে রূপটা আসলো, সেইটাকে সে পরিবর্তন করে ইলেকট্রোকেমিক্যাল পালস হিসেবে তোমার মস্তিষ্কে পৌঁছানো, এটা হচ্ছে এই মিডল ইয়ারের কাজ। এবং সেইটা শেষ দিকে হয় এই ককলিয়া দিয়ে।
ককলিয়ার এই পেঁচানো ইয়েটাকে যদি তোমার কোনোভাবে তুমি খুলতে পারো, দেখবে যে এটার মধ্যে আবার এই যে পেঁচানো হাতির সুরের মতো, সেটার ভেতরে আবার দুটো ভাগ আছে। ঠিক হাতির সুরেই দেখবে তুমি, যদি খেয়াল করে দেখে থাকো, হাতির সুরের মধ্যে দুটো ছিদ্র। হাতি কিন্তু ওই দুটোর দুই নাকের সঙ্গে যুক্ত। তো এইরকম এটাতেও দুটো ভাগ আছে, এবং এই দুটা ভাগ দিয়ে তোমার ধ্বনিগুলো একটার সঙ্গে আরেকটা পারস্পরিক হয়ে ইলেকট্রোকেমিক্যাল পালস তৈরি করে। সেই ইলেকট্রোকেমিক্যাল পালস, এটা আমরা বাংলায় বলতে পারি হচ্ছে বৈদ্যুতিক বৈদ্যুতিক রাসায়নিক কম্পন। সেই পালসটা তখন তোমার ভেতরে নার্ভ আছে, স্নায়ু, সেই স্নায়ু দিয়ে তোমার মস্তিষ্কে যায়। তো আমরা আগের দিনও বলেছি যে এই কাজটা এত দ্রুত ঘটে, বাইরের ইয়ার থেকে শুরু করে যে ভেতরের তোমার ককলিয়া পার হয়ে যে নার্ভে চলে গেল, এই কাজটা এত দ্রুত ঘটে যেটা আমরা কল্পনা করতে পারি না। আল্লাহ তাআলা এমন করে সবকিছু মানুষের দেহে দিয়েছেন। তো এইখানে এসে প্রথমবার, মানে আমরা যারা অডিটরি ফনেটিক্স এর ছাত্রছাত্রী, আমাদের এইখানে হচ্ছে কনসার্ন কি, ইলেকট্রোকেমিক্যাল পালস যখন তোমার মস্তিষ্কে গেল, তখন প্রাথমিকভাবে তোমার একটা পারসেপশন হলো, যেটা একটু আগে আমরা আজকের আলোচনা শুরুতে বলেছি। পারসেপশন হলো। পারসেপশন কি, মানে ধারণাটা তুমি পেলে। যেমন বললাম না যে নিশান, তো নিশান বললে তোমার প্রথমেই মনে হবে যে হ্যাঁ, এরকম একটা ধ্বনির সঙ্গে আমি পরিচিত, সেই ধ্বনিতে একটা কিছু বোঝায়। কম্বিনেশন অফ সাউন্ডস, অনেকগুলো কয়েকটা ধ্বনি মিলিয়ে নিশান শব্দটি তৈরি হয়েছে। মতো করে আবার কম্প্রিহেনশন তৈরি করে নাও। তো কম্প্রিহেনশনটাকে একটু আগে যেমন বললাম যে নিজের মতো করে বোঝা। ওই ওই দেখা যায় সবুজ নিশান, এই নিশানের এক অর্থ, অথবা কেউ যদি বলে তার সেখানে আমি গিয়ে দেখলাম কোনো নাম নিশানা নাই, সেই নিশানে কিন্তু আবার আরেকটু অর্থ হয়ে যায়। ওইখানে হচ্ছে তোমার কম্প্রিহেনশন। কাজেই একই ধ্বনি কিন্তু তোমার মস্তিষ্কে এসে দুই রকমের কম্প্রিহেনশন তৈরি করতে পারে। এটা নির্ভর করবে তোমার মস্তিষ্কের ক্রিয়াকলাপের উপর, সেটা অনেক জটিল ব্যাপার আর কি। তো আমরা সাধারণত যেটা এই কোর্সে প্রশ্ন আসে যে শ্রবণমূলক ধ্বনি বিজ্ঞান পাঠের গুরুত্ব কোথায়। যেমন একটা প্রশ্ন আমরা করেছিলাম না যে তোমার শ্রুতিমূলক ধ্বনি বিজ্ঞান পাঠের গুরুত্ব কোথায় তোমাদের মিড টার্মে। তো সেরকমই এটারও হচ্ছে যে শ্রবণমূলক ধ্বনি বিজ্ঞান পাঠের গুরুত্ব কোথায়। তো এটার জবাবটা এইভাবে লিখতে হবে যে শ্রবণমূলক ধ্বনি বিজ্ঞানের সর্বশেষ শৃঙ্খলার একটি অংশ। এইখানে মোট সার্বিকভাবে বিবেচনা করা হয় মানুষ যেভাবে ধ্বনি শুনতে পায় এবং যেভাবে ধ্বনি অনুধাবন করে। শোনা এবং অনুধাবন, ওই যে তোমার পারসেপশন অ্যান্ড কম্প্রিহেনশন, এই দুটার জন্য এই দুটি বাংলা তুমি ব্যবহার করতে পারো, শোনা এবং অনুধাবন করা। তো শোনা এবং যেভাবে অনুধাবন করে, সেই জিনিসটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ যদি ঠিকভাবে ধ্বনিটি শুনতে না পারে, তাহলে তার সেই শোনাটার মধ্যে গোলমাল থেকে যাবে। তো এটা হয়ে যায় অনেক সময়, কারো যদি তোমার বাক বৈকল্য থাকে, যে কথা ঠিক মতো বলতে পারছে না, যার জিহ্বায় জড়তা আছে, কিংবা কোনো কারণে কোনো ধ্বনি ঠিক মতো সে উচ্চারণ করতে পারে না, তো তোমার কানে আসলেও তুমি তখন বুঝতে পারবে না যে আসলে সে কি বলল। কিন্তু কম্প্রিহেনশন দ্বারা কিছু একটা তুমি দাঁড় করাতে পারো। সেই জন্য ভাষা অনুধাবন, এই কথাটা মনে রাখো। ধ্বনি ভাষ্য, অথবা যদি আরো শুদ্ধ করে বলি, ধ্বনি ভাষ্য অনুধাবনের জন্য লিখছো কেউ? জি স্যার। ধ্বনি ভাষ্য অনুধাবনের জন্য শ্রবণমূলক ধ্বনিবিজ্ঞান পাঠ জরুরি।
খুব ছোট্ট করে। এটাকে তুমি ব্যাখ্যা করে বলতে পারো আরকি। যে লিখেছ একটু পড়ে শোনাও তো কি লিখেছ? হ্যালো? ধ্বনিভাষ্য অনুধাবনের জন্য শ্রবণমূলক ধ্বনিবিজ্ঞান পাঠ জরুরি। ঠিক আছে। এটা যদি তোমাকে মৌখিক পরীক্ষায় জিজ্ঞেস করে তাহলে এইভাবেই বলতে হবে আরকি। এরপরে আরো অনেক খুঁটিনাটি আছে। সবটা আমাদের জন্য খুব দরকার নেই। একটা জিনিস খালি মনে রাখতে হবে যে বাইরে থেকে যে তোমার সংকেতগুলি আসলো, ধ্বনির সংকেত, ওই যে ককলিয়া নামক একটা ইয়ে বললাম না, সেখানে আরেকটা প্রত্যঙ্গ আছে, সেটার নাম হচ্ছে কর্টি, CORTI, কর্টি। কর্টি হচ্ছে একেবারে তোমার সীমান্ত পারের যে গেট, সর্বশেষ কর্টিতে গিয়ে তোমার এই ধ্বনির সিগন্যাল গুলো, সংকেত গুলো শেষ হয়ে যায়, তারপরেই সেটা ওই ইলেকট্রোকেমিক্যাল পালসে পরিবর্তিত হয়ে যায়। এইটুকু মনে রাখলেই হবে, ইলেকট্রোকেমিক্যাল পালস। আচ্ছা, তো আমরা মোটামুটি শ্রবণমূলক ধ্বনি বিজ্ঞানের আলোচনা এখানে শেষ করব। দেখতেই পাচ্ছ যে এটা শ্রুতিমূলক ধ্বনি বিজ্ঞানের চেয়ে অনেক সংক্ষিপ্ত এবং এক অর্থে সহজও বটে, কারণ এখানে খুব খুঁটিনাটি আমরা কখনো জিজ্ঞেস করি না। খালি তোমাকে ধারণাটা দেওয়া যে ধ্বনি কি করে আমাদের কানে আসে, কানের বাইরে থেকে শুরু করে ভেতর দিয়ে গিয়ে কোন জায়গায় কি হয়, সহজভাবে মনে রাখার জন্য যে বাইরে থেকে যেটা আসে সেটা কর্ণ কুহর মানে সেই নালী দিয়ে যাওয়ার সময় সে রেজোনেট করে, তারপরে সেটা গিয়ে তোমার কানের পর্দা, যেখানে সেই পর্দার মধ্যে আঘাত করে, পর্দায় একটা কম্পন হয়, তারপরে মধ্যকর্ণ থাকে, মধ্যকর্ণের মধ্যে সেটা প্রক্রিয়াজাত হয়, তারপরে প্রক্রিয়াজাত হয়ে সেটা আবার চলে যায় অন্তকর্ণে, সেই অন্তকর্ণে যাওয়ার পরে কর্টি নামক একটা প্রত্যঙ্গের কাছে এসে সেটার ইয়েটা শেষ হয়। এর ভেতরে অনেক তোমার ক্রিয়াকলাপ ঘটে, সবগুলি বলার দরকার নেই। তারপরে সেই জটিল প্রত্যঙ্গ যে তোমার ককলিয়া, সেই ককলিয়া পার হয়ে সেটা ইলেকট্রোকেমিক্যাল পালস অর্থাৎ বৈদ্যুতিক রাসায়নিক কম্পন হিসেবে মস্তিষ্কে চলে যায়। তারপরে আমাদের ক্ষেত্রে যেটা ঘটে যে আমরা প্রথমে একটা শব্দ শুনলে সেটাকে আমরা পারসেপশন হিসেবে ধরি, এবং সেটাকে যখন আমি ঠিক মতো বুঝলাম এবং অনুধাবন করলাম, আমার মনের মধ্যে যখন এটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা হলো, সেইটাকে আমি বলছি কম্প্রিহেনশন। এই মোটামুটি যেভাবেই লেখো না কেন, যেভাবে প্রশ্ন আসুক না কেন, এর বাইরে খুব বেশি কিছু থাকে না। আচ্ছা, তো কোনো প্রশ্ন আছে তোমাদের? স্যার আমাদের যে তাহলে যে প্রশ্নটা ছিল স্যার, যে শ্রবণমূলক ধ্বনিবিজ্ঞান পাঠের গুরুত্ব কোথায়, স্যার এখানে কি স্যার তাহলে আমরা এই যে আমাদের যে এক্সটার্নাল লেয়ার, ইনার লেয়ার, মিডল লেয়ার যেগুলো রয়েছে স্যার, সেগুলো কি নিয়ে আসবো তাহলে? সেগুলি তুমি শুধু উল্লেখ করবে যে গুরুত্ব হচ্ছে যে এইটা জানা যে কি করে এই জিনিসগুলি ঘটছে। তো ঘটার ক্ষেত্রে তো আমরা দেখতেই পাচ্ছি যে ৩টা অংশ পার হয়ে আসে। তুমি তো যদি বড় প্রশ্ন আসে তখন তো আলোচনা এটা তোমাকে উল্লেখ করতেই হবে। জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন স্যার, সেটা হলো স্যার আমরা আমাদের যখন ইন্টারমিডিয়েট বায়োলজি পড়েছিলাম স্যার, সেখানে স্যার এই যে টিম্প্যানিক পর্দা স্যার, এয়ার ড্রামটা স্যার এক্সটার্নাল লেয়ারের মানে অন্তর্ভুক্ত করেছিল স্যার, কিন্তু স্যার আপনার না, এখানে স্যার আমরা মিডল লেয়ারে পড়লাম তো স্যার, এখন হ্যাঁ, এটা না, নিয়ে কনফিউশন হচ্ছে। না, না, তোমার ইয়ার ড্রাম থেকে তোমার মিডল ইয়ার শুরু। কিন্তু আগে যেটা করা হতো, এয়ার ড্রামটা যেহেতু বাইরে থেকে দেখা যায়, কানের ভিতর তোমার এই ডাক্তার সাহেবরা এক ধরনের আলো ফেলে ওটা দেখতে পারেন, তো সেই জন্যে ধরা হয় যে এটা হচ্ছে এক্সটার্নাল। তো বায়োলজি একভাবে বলে, কিন্তু তোমার এই যে ইএনটি ডাক্তার সাহেবরা কিংবা এই যে তোমার অডিটরি ফনেটিক্স এর ওনারা আরেক রকম এটাকে করেন। এখন তুমি যেভাবেই বোঝো না কেন, উল্লেখ করাটা হচ্ছে সবচেয়ে জরুরি। আগে এক সময় প্রশ্ন করা হতো যে মধ্যকর্ণের শুরু কোথা থেকে। ইয়ার ড্রামকে যদি তুমি এক্সটার্নাল ধরো, তাহলে তো মধ্যকর্ণের শুরু করতে হবে আরো ভেতর থেকে, যে ওই যে 3টা তোমার আছে,
বোনস আছে, তারপরে সেখানে কতগুলি স্টেপস আছে, কতগুলি তোমার হ্যামারের মতো ইয়ে আছে, এইখান থেকে শুরু করতে হবে না, এখান থেকে আমরা শুরু করব না। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, তুমি এইভাবে মনে রাখতে পারো যে মধ্যকর্ণের এখানে এসে এই বহির্কর্ণটা শেষ হয়ে গেছে এবং মধ্যকর্ণ শুরুটাই হয়েছে পর্দার পর থেকে। কাজেই পর্দাকে একরকম তোমার সীমানা প্রাচীরের মতো তুমি বলতে পারো আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা তাহলে প্রথম আমি ইয়ে করব, তোমাদের হাজিরাটা নেব, তারপরে উপস্থিতি শুরু করব, আর তারপরে উপস্থাপনা আর কি। আচ্ছা, 2 আছো নাকি? সঞ্জিদা আনোয়ার চৌধুরী 2 আছো? 2 কি নেই, আসে নেই। তারপরে হচ্ছে 3। জি স্যার, ইয়েস স্যার, আচ্ছা, 4, Yes, sir. 5,